আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এমএস ওয়ার্ড 2010 ক্লাস 8 ইনসার্ট মেনুর পার্ট 2তে সবাইকে স্বাগতম। বন্ধুরা, গত ক্লাসে আমরা শিখেছিলাম ইনসার্ট মেনুস্থ পেজেস এবং টেবিল অপশানের কাজ। আজ আমরা শিখব ইনসার্ট মেনু থেকে টেবিল স্থাপন করার পর আমরা টেবিলের মধ্যে ক্লিক করলে লেআউট এবং ডিজাইন নামে যে দুটো কমান্ড বা অপশান আমরা দেখতে পাই, সেই অপশানগুলোর মধ্যে যে সমস্ত কমান্ডগুলো রয়েছে এই কমান্ডগুলো নিয়ে আজকের ক্লাস। তাহলে আসুন বন্ধুরা শুরু করা যাক। শুরুতেই বন্ধুরা আমি একটি ইম্পর্টেন্ট অপশান বা কমান্ড আপনাদেরকে দেখাতে চাই। মনে করি ডকুমেন্টের মধ্যে পাতার শুরুতে কার্সার রেখে আমরা যদি টেবিল ইনসার্ট করি, তাহলে বন্ধুরা টেবিলটি পেজ বর্ডারের সাথে লেগে আছে। এই অবস্থায় আমরা চাই টেবিলটা একটু নিচে স্থাপন করার জন্য। সেক্ষেত্রে অবশ্যই বন্ধুরা আমরা টেবিলের মধ্যে কার্সার রেখে লেআউট থেকে স্প্লিট টেবিল কমান্ডটি ব্যবহার করব। তাহলে খুব সুন্দর মতো টেবিলটি আমরা নিচে নামাতে সক্ষম হব। এখন বন্ধুরা দেখুন, ইন্টার প্রেস করলে টেবিলটা সুন্দর মতো নিয়ন্ত্রিতভাবে নিচে নামছে। এভাবে আমরা একটি গুরুত্বপূর্ণ কমান্ড শিখে নিলাম। এবার আসি বন্ধুরা আমাদের মূল যে কাজ, আমরা ধারাবাহিকভাবে টেবিল মেনুর ফাংশনগুলা দেখব। বন্ধুরা এ পর্যায়ে দেখব লেআউট থেকে ডিলেট কমান্ডের কাজ। ডিলেটে ড্রপডাউন কিতে ক্লিক করলে ডিলেট সেল, ডিলেট কলাম, ডিলেট রো, ডিলেট টেবিল, এই চারটি কমান্ড এখানে দেখাচ্ছে। তাহলে আসুন একে একে দেখি কিভাবে এই কমান্ডগুলা কাজ করে। বন্ধুরা, আমি পূর্বের ক্লাসেই আপনাদেরকে বলেছিলাম যে হরিজেন্টাল বা আড়াআড়ি যে লাইন, এই এক একটা লাইনকে এক একটি রো বলা হয়। আড়াআড়ি এক একটি লাইনকে এক একটি রো বলা হয়। এবং হরিজেন্টাল বা লম্বালম্বি যেই ঘরগুলো আছে এটা এক একটা কলাম। লম্বালম্বি ঘরগুলো কলাম এবং আড়াআড়ি ঘরগুলোকে রো বলা হয়। তাহলে আসুন বন্ধুরা, এবং সেল, এই ঘরের মধ্যে এই যে এক একটি ঘর এক একটি সেল আমি পূর্বেই আপনাদের দেখিয়েছিলাম, তারপরেও আজকে কাজের সুবিধার্থে একটু দেখিয়ে নিলাম। তাহলে বন্ধুরা আসুন এবার দেখি কিভাবে এই ডিলেট কমান্ডগুলো কাজ করে। মনে করি বন্ধু আমাদের এরকম একটি টেবিল আছে। তো টেবিলের আমি মনে করি 2 নাম্বার রোটা আমরা মুছে দিতে চাই। তাহলে 2 নাম্বার রো এর যে কোনো সেলের মধ্যে কার্সার রেখে আমরা লেআউট থেকে ডিলেটে এবং ডিলেট থেকে ডিলেট রো যদি দিই, তাহলে দেখুন বন্ধুরা 2 নাম্বার রো আমাদের ডিলেট হয়ে গেছে। এবং বন্ধুরা আমরা মনে করি মাদার্স নেমের এই কলামটি আমরা মুছে দিতে চাই। তাহলে এখানে যে কোনো একটি সেলের মধ্যে কার্সার রেখে এই মাদার্স যে কলামে অবস্থান করছে এই কলামের যে কোনো একটি সেলে কার্সার রেখে আমরা যদি ডিলেট থেকে ডিলেট কলাম সিলেক্ট করি, তাহলে ওই কলামটা ডিলেট হয়ে যাবে। বন্ধুরা এ পর্যায়ে দেখি এখানে আরেকটি কমান্ড আছে ডিলেট টেবিল। আমরা যদি এই টেবিলের যে কোনো সেলের মধ্যে কার্সার রেখে ডিলেট থেকে যদি ডিলেট টেবিল অপশানটি প্রয়োগ করি, তাহলে পুরো টেবিলটাই ডিলেট হয়ে যায়। এ পর্যায়ে দেখব লেআউট থেকে ডিলেট সেলস। ডিলেট সেলসের মধ্যে শিফট সেলস লেফট, শিফট সেলস আপ, ডিলেট ইন্টিয়ার রো, ডিলেট ইন্টিয়ার কলাম, চারটি অপশান দেখাচ্ছে। এর মধ্যে থেকে বন্ধুরা আমরা ইতিপূর্বে ডিলেট ইন্টিরিয়ার কলাম এবং ডিলেট ইন্টিরিয়ার রো এই কাজটা কিন্তু আমরা ডিলেট টেবিল থেকে আলাদাভাবেই এখানে ডিলেট কলাম, ডিলেট রো, ডিলেট টেবিল এই কমান্ডগুলাই কিন্তু আবার এই ডিলেট সেলের মধ্যে এই দুইটা কমান্ড যুক্ত করছে। সো এই দুটো কমান্ড আমরা না দেখলেও হয়, আমরা দেখি শিফট সেল আপ। যদি বড় কোনো শিট থাকে সেই শিটের মধ্যে টেবিলের মধ্যে আমরা যদি কাজ করতে যাই, দেখি যে এই ঘরটাকে আমরা মুছে দিব এবং এই নিচের লেখাটা উপরের ঘরে চলে আসবে। তাহলে আমরা ধরি এখানে কানাডা, এই সেলটাকে আমরা মুছবো এবং এই নিচের 2 লাইন উপরে উঠে চলে আসবে। দেখুন বন্ধুরা, আমরা যদি এখানে সিলেক্ট থাকা অবস্থায় বা এই সেলের মধ্যে কার্সার রেখে ডিলেট থেকে ডিলেট সেল কমান্ড প্রয়োগ করি এবং
শিফট সেল আপ সিলেক্ট করে ওকে করি, তাহলে দেখুন কানাডা লেখা মুছে গেছে এবং ওই দুইটা ওয়ার্ড একই সাথে উপরে উঠে আসছে। এভাবে আমরা অনেক বড় টেবিলেও কাজ করতে পারি। আর বন্ধুরা এখানে আরেকটি কমান্ড আছে যেটা ডিলেট সেল। এই ডিলেট সেল কমান্ড প্রয়োগ করলে ডান দিক থেকে একটা সেল ভিতরের দিকে ঢুকে যাবে। তাহলে দেখুন এখানে আমরা কার্সার রেখে আমরা ডিলেট থেকে ডিলেট সেল কমান্ড প্রয়োগ করলাম এবং শিফট সেল লেফট, মানে এটা বাম দিকে চলে আসবে, টেবিলটা এখান থেকে বামে চলে আসবে। দেখুন আমাদের যে সেলের মধ্যে কার্সার আছে সেই সেলটা মুছে বাম দিক থেকে মাইনাস করে দেবে সেলটা, এই যে দেখুন বন্ধুরা। তাহলে এভাবে আমরা কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা টেবিল সাজানো লাগতে পারে, এরকম আমাদের একটা টেবিল দরকার হতে পারে, তখন আমরা খুব সহজেই এই কমান্ড ব্যবহার করে আমরা এই জাতীয় কাজগুলো করতে পারবো। তাহলে বন্ধুরা আমরা অলরেডি ডিলেট ফাংশনের কাজগুলো শেষ করলাম। পর্যায়ে দেখব রোজ অ্যান্ড কলাম অংশের কাজ। তাহলে আসুন শুরু করি। বন্ধুরা আমরা মনে করি 1 এবং 3 এই দুইটা রো এর মাঝখানে আরেকটি রো আমার প্রয়োজন। তাহলে আমি 3-এর ঘরে কার্সার রেখে যে কোনো 3-এর এই লাইনের যে কোনো একটি সেলের মধ্যে কার্সার রেখে আমরা যদি ইনসার্ট অ্যাবভ লেআউট থেকে ইনসার্ট অ্যাবভ ক্লিক করি, তাহলে দেখুন 3-এর উপরে একটি ঘর যুক্ত হলো। ঠিক একইভাবে বন্ধুরা আমরা যদি 3-এর নিচেই একটি রো যুক্ত করতে চাই, তাহলে যে কোনো এই রো এর যে কোনো একটি সেলে কার্সার রেখে আমরা যদি ইনসার্ট বিলো অর্থাৎ নিচে আমরা যে কলামে যে সেলের মধ্যে কার্সার স্থাপন করছি তার নিচেই একটি কমান্ড আমরা যুক্ত করতে চাই, তাহলে ইনসার্ট বিলো। বন্ধুরা দেখুন আমাদের 3-এর নিচে একটি রো যুক্ত হলো। এভাবে বন্ধুরা আমরা যদি একাধিক রোকে যদি সিলেক্ট করি 1 2 3 4 এভাবে সিলেক্ট করে যদি আমরা ইনসার্ট বিলো কমান্ড প্রয়োগ করি, তাহলে 4টি রো যুক্ত হবে। দেখুন বন্ধুরা 4টি সিলেক্ট করেছিলাম, সেজন্য 4টি রো নিচেই যুক্ত হলো। ঠিক একইভাবে বন্ধুরা আমরা যদি এদিক থেকে 4টি রো সিলেক্ট করি এবং ইনসার্ট অ্যাবভ কমান্ড প্রয়োগ করি, তাহলে উপরে যতগুলো রো সিলেক্ট করেছিলাম ততগুলো রো উপরে যুক্ত হয়ে গেল। এভাবে আমরা নিচে এবং উপরে রো যুক্ত করতে পারি। ঠিক একইভাবে বন্ধুরা আমরা যেই কলামের মধ্যে কার্সার রাখবো তার বামে যদি একটি কলাম আমরা অতিরিক্ত যুক্ত করতে চাই, তাহলে ওই কলামের যে কোনো সেলে কার্সার রেখে আমরা ইনসার্ট থেকে লেফটে যদি ক্লিক করি, তাহলে একটি কলাম যুক্ত হবে। আর বন্ধুরা আমরা যদি এখানে 2 বা 3টি কলাম এইভাবে সিলেক্ট করে যদি ইনসার্ট লেফট কমান্ড প্রয়োগ করি, তাহলে 3টি আমাদেরকে কলাম এখানে যুক্ত হবে। ঠিক একইভাবে বন্ধুরা আমরা যদি এই কলামের যে কোনো একটি সেলে কার্সার রেখে ইনসার্ট রাইট কমান্ড প্রয়োগ করি, তাহলে ডান দিকে একটি কলাম যুক্ত হবে। ঠিক একইভাবে বন্ধুরা আমরা যদি এই দিকে একাধিক কলাম যুক্ত করি, সিলেক্ট করি, নির্বাচন করি এবং ইনসার্ট রাইট কমান্ড দিই, তাহলে আমাদের ডান দিকে যতগুলো বামে সিলেক্ট করেছিলাম ততগুলো ফাঁকা কলাম যুক্ত হলো। এভাবে বন্ধুরা আমরা ইনসার্ট বিলো, ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট এবং ইনসার্ট অ্যাবভ কমান্ডের কাজগুলো শিখে নিলাম। এ পর্যায়ে বন্ধুরা আমরা দেখব মার্জ সেলের কাজ। দেখুন বন্ধুরা আমরা টেবিল তৈরি করার সময় অনেক সময় এরকম হতে পারে যে আমাদের 2 বা ততোধিক সেলকে একত্রিত করে একটি সেলে রূপান্তর করতে হবে। তাহলে আমরা এভাবে একাধিক সেলকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে মার্জ সেলে ক্লিক করলে দেখুন বন্ধুরা এই সেলগুলা মিলে একটি সেলে রূপান্তর হয়ে গেল। পরবর্তী কমান্ড বন্ধুরা স্প্লিট সেল। আমরা যদি কোনো সেলকে ভেঙে একাধিক কলাম এবং রোতে রূপান্তর করতে চাই, তাহলে আমাদের স্প্লিট সেল কমান্ডটি ব্যবহার করতে হবে। দেখুন বন্ধুরা আমার এখানে একটি সেল আছে, আমি এই সেলটিকে 3টি কলাম এবং 2টি রোতে বিভক্ত করতে চাই, তাহলে ওই সেলের মধ্যে কার্সার রেখে আমরা স্প্লিট সেলে ক্লিক করব এবং এখান থেকে নাম্বার অফ কলাম আমরা লিখে দিই 3 এবং নাম্বার অফ রো আমরা লিখে দিই 2। তাহলে বন্ধুরা ওকে করলে দেখুন খুব সুন্দর মতো একটি সেলের মধ্যে
3টি কলাম এবং 2টি রো তৈরি হয়েছে। এভাবে আমরা স্প্লিট সেল কমান্ড ব্যবহার করতে পারি। বন্ধুরা, পরবর্তী কমান্ড দেখেন স্প্লিট টেবিল। এরকম কখনো হতে পারে যে আমাদের এই টেবিলটাই আমরা উদাহরণস্বরূপ ব্যবহার করতে পারি, এখান থেকে ভেঙে টেবিলটা আমরা আলাদা করে নিতে চাই। তাহলে আমরা যেই টেবিলের যে রো থেকে আমরা ভাগ করতে চাই সেই রো এর যে কোনো সেলে কার্সার রেখে আমরা যদি স্প্লিট টেবিল কমান্ড ব্যবহার করি, তাহলে দেখুন বন্ধুরা, খুব সুন্দর মতো টেবিলটি 2 ভাগে বিভক্ত হলো। বন্ধুরা, এ পর্যায়ে দেখব লেআউট থেকে টেবিল রো হাইট এবং টেবিল কলাম উইথ। তাহলে প্রথমে আমরা দেখি টেবিল রো হাইট। আমরা যদি এই রো এর হাইটটা বৃদ্ধি করতে চাই, এই রো এর উচ্চতা বৃদ্ধি করতে চাই, তাহলে আমরা এই রো এর যে কোনো সেলে ক্লিক করব এবং এখান থেকে আমরা পয়েন্ট বাড়াইতে থাকলে রোর হাইটটাও বৃদ্ধি পেতে থাকবে। ঠিক একইভাবে আমরা যদি এই কলামের উইথটা বৃদ্ধি করতে চাই, তাহলে এই কলামের যে কোনো সেলের মধ্যে কার্সার রেখে আমরা যদি উইথটা বৃদ্ধি করি, এখানে পয়েন্ট বাড়াই, তাহলে অটোমেটিক্যালি ডান দিকে সরতে থাকবে এবং কলামের উইথ বৃদ্ধি পাবে। এই কাজটা আমরা ইচ্ছা করলে মাউস দ্বারা এরকম টেনে টেনেও আমাদের প্রয়োজন মতো আমরা রাখতে পারি, আবার পয়েন্ট ব্যবহার করেও করতে পারি। আমি বারবারই বলছি, একটা কাজ বিভিন্নভাবে করা যায়, তো আমরা একটা মাধ্যম দিয়ে শিখে নিই। এবার আসুন বন্ধুরা, অটো ফিট। অটো ফিটের মধ্যে আছে অটো ফিট কন্টেন্টস, অটো ফিট উইন্ডো, ফিক্স কলাম উইথ। দেখুন বন্ধুরা, আমরা যদি যেমন এই টেবিলটা আমরা কাজ করতে করতে টেবিল ডাইনে অনেক দূরে, মানে পেজের বাইরে চলে গেছে, এই অবস্থায় আমরা কিন্তু খুব সহজেই টেবিলটাকে পেজের মধ্যে নিয়ে আসতে পারি। যদিও এভাবে টেনে টেনে আনা যায়, এটা অনেক সময়ের ব্যাপার। সেক্ষেত্রে আমরা জাস্ট টেবিলটা সিলেক্ট করব অথবা যে কোনো একটা সিলেক্ট কার্সারটা রেখে অটো ফিট থেকে অটো ফিট টু উইন্ডো কমান্ড দেই, তাহলে দেখুন খুব সুন্দর মতো টেবিলটা আমাদের সামনে চলে আসলো। বন্ধুরা, এ পর্যায়ে দেখব অটো ফিট থেকে অটো ফিট টু কন্টেন্ট। আমাদের যেমন এই টেবিলটার মধ্যে যেই লেখাগুলো আছে, কন্টেন্টের সাথে মিল করে অটোমেটিক ফিট হবে, টেবিলটা সেট হবে। তাহলে দেখুন, আমরা এই টেবিলটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে অটো ফিট কন্টেন্টসে ক্লিক করলে দেখুন অতিরিক্ত যে জায়গা ছিল সেগুলোকে রিকভার করে টেবিলটা একটা সুন্দর অবস্থানে দাঁড়িয়েছে। এভাবে বন্ধুরা আমরা টেবিলের অটোফিট কমান্ডকে কাজে লাগাতে পারি। ফিক্সড কলাম উইথ। আমরা যদি ফিক্সড রাখতে চাই কোনো কলামের উইথকে, তাহলে আমরা মনে করি এখানে একটা কলাম যুক্ত করে নিই রাইটে। তো এই রাইটের কলামটাকে আমরা ফিক্সড কলাম উইথ রাখতে চাই, তাহলে এই কলামটা সিলেক্ট করে আমরা এখান থেকে ফিক্সড কলাম উইথে ক্লিক করে দিব, তাহলে এই কলামটা আমাদের ফিক্সড থাকবে। বন্ধুরা দেখুন, এইগুলো বৃদ্ধি পাইলেও এই কলামটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে না, এটা ফিক্সড থাকছে। এইভাবে বন্ধুরা আমরা অটোফিট কমান্ড টেবিলের মধ্যে ব্যবহার করতে পারি। আবার বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে একটা টেবিলের মধ্যে রোগুলা ছোট বড় এরকম থাকতে পারে, কাজ করতে যে অনেক সময় এরকম হয়ে যেতে পারে, টান লেগে আমাদের টেবিলগুলা এলোমেলো হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যাকুরেট একবার সরে গেলে সেটা কিন্তু আর অ্যাকুরেট আমরা ম্যানুয়ালি করতে পারবো না, সেটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। তো আমরা সেক্ষেত্রে টেবিলটা সিলেক্ট করে আমরা যদি এখান থেকে লেআউট থেকে ডিস্ট্রিবিউট রোজতে ক্লিক করি, তাহলে অটোমেটিক টেবিলগুলা তার নির্দিষ্ট জায়গায় হবে। তাহলে আমরা এটা সিলেক্ট করি এবং ডিস্ট্রিবিউট রোতে ক্লিক করি। দেখুন বন্ধুরা, টেবিলগুলার রোগুলার কিন্তু সকল রোগুলার সাইজ একই মাপের হয়ে গেল। এ পর্যায়ে দেখব ডিস্ট্রিবিউট কলামের কাজ। আমাদের যদি কোনো টেবিলের মধ্যে এরকম কলামগুলা যদি ছোট বড় থাকে, তাহলে টেবিলটাকে সিলেক্ট করব এবং ডিস্ট্রিবিউট কলামে ক্লিক করলে দেখুন বন্ধুরা, কলামগুলো কিন্তু সমান ভাগে বিভক্ত করে দিল। এভাবে বন্ধুরা আমরা মার্জ এবং সেল সাইজের যে কমান্ডগুলো আছে এই কমান্ডগুলো শিখে নিলাম। এ পর্যায়ে লেআউট থেকে অ্যালাইনমেন্টের নিমিত্তে যে কমান্ডগুলো রয়েছে সেই কমান্ডগুলো
এখন দেখব। তাহলে আসুন শুরু করা যাক। যেমন দেখুন, আমার এই সেলের মধ্যে বাংলাদেশ যে শব্দটি লেখা আছে, এই শব্দটির বামে অবস্থান করছে, এই সেলের বামে এবং উপরে অবস্থান করছে। আমি চাই বাংলাদেশ লেখাটি এই সেলের মাঝামাঝি এবং বামে অবস্থান করবে। তাহলে আমরা এখান থেকে দেখুন অ্যালাইন সেন্টার লেফট ক্লিক করলে বাংলাদেশ বামে এবং মাঝামাঝি হয়ে গেল। আমরা যদি চাই যে নিচেই, সেলের নিচেই বামে অবস্থান করবে, তাহলে দেখুন অ্যালাইন বটম লেফট ক্লিক করব, নিচে এবং বামে অবস্থান করবে। ঠিক একইভাবে আমরা যদি মনে করি যে লেখাটি, বাংলাদেশ লেখাটি মাঝামাঝি থাকবে বাট নিচেই থাকবে, তাহলে দেখুন অ্যালাইন বটম সেন্টার, অ্যালাইন বটম সেন্টার লেখাটি সেলের নিচে এবং মাঝামাঝি আছে। ঠিক একইভাবে আমরা যদি চাই যে সেন্টারে থাকবে এবং মাঝখানে থাকবে, তার মানে অ্যালাইন সেন্টার, দেখুন বন্ধুরা অ্যালাইন সেন্টার সেলের ঠিক মাঝখানে অবস্থান করছে। ঠিক একইভাবে আমরা যদি টপে রাখতে চাই, তাহলে অ্যালাইন টপ সেন্টার, অ্যালাইন টপ সেন্টার। এখন আমরা যদি ডাইনে রাখতে চাই, তাহলে দেখুন বন্ধুরা অ্যালাইন টপ রাইট, উপরে ডাইন দিকে। আমরা যদি সেন্টারে রাখতে চাই এবং ডাইনে রাখতে চাই, তাহলে এখানে অ্যালাইন সেন্টার রাইট। ঠিক একইভাবে অ্যালাইন বটম রাইট, তাহলে নিচেই। আমরা ইচ্ছা করলে এই কাজগুলো পুরা টেবিলের উপরেও প্রয়োগ করতে পারি। দেখুন কোনো সমস্যা নেই, আপনারা ইচ্ছা করলে যত বড় টেবিল হোক সিলেক্ট করে কমান্ডগুলো প্রয়োগ করবেন, সুন্দর মতো এগুলা সাজিয়ে নেবেন। এবার আসুন বন্ধুরা দেখি টেক্সট ডিরেকশন। আমরা এখানে লিখি শ্রীপুর, এই শব্দটাকে আমরা ডিরেকশন দিয়ে অবস্থান করাবো। মনে করি প্রথমে ক্লিক করলাম, এভাবে ডান দিকে ঘুরে গেল, আবার ক্লিক করি বাম দিকে ঘুরে গেল, আবার ক্লিক করি উপরে হয়ে গেল। এভাবে আমরা ডিরেকশন দিয়ে কোনো লেখাকে আমাদের পছন্দ মতো জায়গায় রাখতে পারি। এখানে আছে সেল মার্জিন। বন্ধুরা দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমান্ড সেল মার্জিন। সেল মার্জিনের কাজ, অর্থাৎ এই টেবিলের মধ্যে যে লেখাগুলো অবস্থান করছে এর একটা মার্জিন আছে। দেখুন ইউএসএ, ইউকে, সৌদি আরবিয়া, দুবাই, এই শব্দগুলো বাম দিক থেকে সামান্য গ্যাপ এবং উপর থেকে সামান্য গ্যাপ আছে। আমরা যদি এই গ্যাপকে বৃদ্ধি করতে চাই, তাহলে আমরা এই সেল মার্জিন কমান্ডটা ব্যবহার করব। দেখুন আমরা এইগুলা সিলেক্ট করলাম, সেল মার্জিনে যাই, টপে এখন 0 আছে, আমরা যদি 2 করে দিই 0.02 এবং ওকে করি, তাহলে 2 পয়েন্ট নিচে নামছে। আমরা বোঝার জন্য আর একটু বেশি করে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমি 6 করে দিলাম, ওকে করি। দেখুন বন্ধুরা উপর থেকে 0.06 পয়েন্ট নিচে নামছে। এভাবে আমরা ইচ্ছা করলে আরও বাড়াইয়ে নিতে পারি, আপনাদের পছন্দ মতো আপনারা এটা বাড়াইতে পারেন। এভাবে আমরা মার্জিনের সাহায্যে, সেল মার্জিনের সাহায্যে টেবিলকে সুসজ্জিত করতে পারি। বন্ধুরা এ পর্যায়ে দেখব লেআউট থেকে শর্ট কমান্ডের কাজ। শর্ট অর্থাৎ একটি টেবিলের মধ্যে যদি ডাটাগুলা এলোমেলো অবস্থায় সাজানো থাকে, সেই ডাটাগুলাকে সুশৃঙ্খলভাবে রাখার জন্য অর্থাৎ ক্রম অনুসারে সাজানোর জন্য আমরা এই কমান্ড ব্যবহার করে থাকি। ক্রম অনুসারে অর্থাৎ উপর থেকে নিচের দিকে বা নিচে থেকে উপরের দিকে, এ থেকে জেড বা জেড থেকে এর দিকে এরকম। আর সংখ্যার দিক দিয়ে গেলে 1 থেকে 100, 100 থেকে 1, অর্থাৎ বড় সংখ্যাগুলো উপরে থাকবে এবং ছোট সংখ্যাগুলো সিরিয়ালি নিচেই থাকবে। এই বিষয়টাই এই কমান্ডের সাহায্যে করা হয়ে থাকে। তাহলে আসুন দেখি, আমরা প্রথমে অক্ষরের দিক দিয়ে দেখি। এখানে এলোমেলো আছে, আমরা জাস্ট কলামটাতে ক্লিক করব এবং শর্টে ক্লিক করব। ক্লিক করার অবস্থায়
এখানে দেখুন শর্ট ডায়লগ বক্স চলে আসছে। শর্ট ডায়লগ বক্সে অ্যাসাইডিং অর্থাৎ উপর থেকে নিচের দিকে এবং হিডার রোতে ক্লিক করা থাকবে, তাহলে আমাদের হিডারটা কিন্তু উল্টাপাল্টা হবে না, উপরে নিচে যাবে না, হিডারটা স্থির থাকবে। এই অবস্থায় আমরা ওকে করি, তাহলে দেখুন বন্ধুরা খুব সুন্দর মতো কিন্তু আমার লেখাগুলা এর দিক দিয়ে সাজানো হয়েছে। আমরা যদি ডিসাইডিং করে দেখি, এখানে ক্লিক করে দেখি এবং আমরা শর্টে যাই, যদি ডিসাইডিং সিলেক্ট করি তাহলে দেখুন বন্ধুরা ইউ থেকে এর দিকে চলে আসছে। ঠিক একইভাবে আমরা যদি সংখ্যার দিক দিয়ে দেখতে চাই, যে ছোট সংখ্যাগুলো উপরের দিকে থাকবে, ক্রমান্বয়ে বড় সংখ্যাগুলো নিচের দিকে চলে যাবে, তাহলে শর্টে ক্লিক করব এবং অ্যাসাইডিং ক্লিক করব। এই অবস্থায় আমাদের হিডার রো অবশ্যই এখানে ক্লিক করতে হবে, ওকে করি, তাহলে দেখুন বন্ধুরা ছোট সংখ্যাগুলো উপরের দিকে এবং বড় সংখ্যাগুলো নিচের দিকে। আবার যদি আমরা এখান থেকে ডিসাইডিং করি তাহলে কিন্তু দেখুন বন্ধুরা বড় সংখ্যাগুলো উপরের দিকে এবং ছোট সংখ্যাগুলো নিচের দিকে চলে আসছে। এভাবে আমরা বারবার বাসায় কাজগুলো করে অভিজ্ঞতা অর্জন করব। এ পর্যায়ে বন্ধুরা আমরা দেখব কনভার্ট টু টেক্সট, অর্থাৎ কোনো টেবিলের লেখাকে আমরা যদি টেক্সট আকারে দেখতে চাই তাহলে ওই টেবিলটাকে সিলেক্ট করব এবং কনভার্ট টু টেক্সটে ক্লিক করি। এই অবস্থায় আমরা ট্যাব নির্বাচন করব এবং ওকে করি। দেখুন বন্ধুরা আমাদের টেবিল থেকে টেক্সটে রূপান্তর হয়ে গেল। বন্ধুরা এ পর্যায়ে টেবিল মেনুর একটি মজার কমান্ড দেখব। কমান্ডটি দেখুন, খুব সুন্দর কার্যকারী একটি কমান্ড। আমরা যখন টেবিল নিয়ে কোনো ডকুমেন্টে কাজ করব, তখন কাজ করতে করতে আমাদের টেবিলটি যদি এরকম একাধিক পেজের মধ্যে থাকে, টেবিলটি যদি একাধিক পেজে চলে যায়, তখন আমরা চাই যে এই যে টেবিলের হিডার আছে, এই হিডার রো সমস্ত পেজের উপরে থাকবে, সমস্ত পেজের উপরে হেডারটা দেখা যাবে। তাহলে আমরা এর মতো অবস্থায় টেবিলের মধ্যে ক্লিক করে রিপিট হিডার রোজ এটাতে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু এই হিডারটা নাই। আমরা যখনই এই টেবিলের মধ্যে ক্লিক করে রিপিট হিডার রোতে ক্লিক করে দিব, তখন সঙ্গে সঙ্গে হিডার এখানে চলে আসবে। টেবিলের হিডারে যে লেখাগুলো ছিল সেগুলো কিন্তু এই পাতার উপরে অটোমেটিক চলে আসছে। এভাবে আমরা বন্ধুরা একটি টেবিলকে খুব সহজেই সুসজ্জিত করতে পারি। বন্ধুরা এ পর্যায়ে দেখব লেআউট থেকে ফর্মুলার কাজ। মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল মেনুর মধ্যে কিভাবে ফর্মুলা ব্যবহার করতে হয় আসুন তাহলে দেখে নিই। মনে করি আমরা এই যোগফল এখানে নামাতে চাই, তাহলে এই সেলে কার্সার রেখে জাস্ট আমরা ফর্মুলাতে ক্লিক করব এবং ওকে করে দিব, তাহলে আমাদের যোগটা এখানে নেমে যাবে। একইভাবে আমরা যদি এই সেলে রেখে ফর্মুলা ফাংশানে ক্লিক করি এবং ওকে করি, তাহলে আমাদের যোগটা নেমে যাবে। এভাবে আমরা যে কোনো বড় বড় যোগ আমরা করতে পারবো। আপনারা জেনে রাখুন মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল মেনুর মধ্যে ফর্মুলা ব্যবহার করা খুবই সহজ এবং ফর্মুলার অনেকগুলা পার্ট রয়েছে, যেজন্য আমি আপনাদেরকে আলাদা একটি ক্লাসে মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে অন্যান্য ফাংশনগুলো ব্যবহার করতে হয় দেখাবো। এ পর্যায়ে দেখব টেবিল থেকে ডিজাইনের কাজ। একটি টেবিলকে কিভাবে বিভিন্ন প্রকার ডিজাইনে সজ্জিত করা যায়। তো ডিজাইনের প্রথমে রয়েছে হিডার রো, টোটাল রো, ব্যান্ডেড রোজ, ফার্স্ট কলাম, লাস্ট কলাম, ব্যান্ডেড কলামস। অর্থাৎ আমরা যদি এইগুলোতে টিক চিহ্ন দিয়ে দেই তাহলে দেখুন এখানে খেয়াল করুন, আমরা যদি এখানে টিক দিয়ে দেই তাহলে এই ডিজাইনগুলোর মধ্যে পরিবর্তন আসে। তো আমাদের পছন্দ মতো আমরা ডিজাইনে অ্যাপ্লাই করতে পারবো। একটা টেবিলকে কিভাবে সজ্জিত করব, তো একটা টেবিলের মধ্যে আমরা ক্লিক করে এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন বিভিন্ন প্রকার ডিজাইন আমাদের সামনে চলে আসছে। তা আমি মনে করি এখান থেকে একটি ডিজাইন আমি পছন্দ করি, মনে করি এই ডিজাইনটা আমি আমার টেবিলে অ্যাপ্লাই করলাম এবং এখান থেকে দেখুন আমরা যদি
এগুলোতে টিক দিয়ে দেই, তাহলে ডিজাইনটা আরও চেঞ্জ হয়ে গেল। ঠিক একইভাবে অন্য একটা ডিজাইন দিয়ে আমরা দেখি। এই ডিজাইন আমরা অ্যাপ্লাই করলাম, আবার এখান থেকে দুই একটা টিক আমরা তুলে দিলে দেখুন ডিজাইনের ভিতর পরিবর্তন আসে। এইভাবে বন্ধুরা আপনারা নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে আপনারা পছন্দ মতো টেবিল সাজিয়ে নেবেন। আশা করি বুঝতে পারছেন, খুব সহজ, অত্যন্ত সহজ কাজ। বন্ধুরা এ পর্যায়ে আমরা দেখব শেডিংয়ের কাজ। শেডিং দেখেন, এখানে বিভিন্ন প্রকার কালার আছে। আমরা যদি কোনো কলামের মধ্যে শেড দিতে চাই, মনে করি এই কলামে আমরা শেড ইউজ করব, তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে এভাবে আমরা শেড দিয়ে দিতে পারবো। আমরা যতটুকুন সিলেক্ট করব ততটুকুনের মধ্যে শেড যুক্ত হবে। আমরা যতটুকুন সিলেক্ট করলাম এতটুকুনের মধ্যে শেড যুক্ত হবে। এভাবে বন্ধুরা আমরা আমাদের পছন্দ মতো যে সমস্ত ঘরে আমরা শেড দিতে চাই আমরা এভাবে দিতে পারবো। বন্ধুরা এ পর্যায়ে দেখব টেবিলের বর্ডারের কিছু ফাংশন। আমরা একটা সিম্পল বর্ডারে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করি এই একটা টেবিল, এই টেবিলের আমরা বর্ডার লেস করে দিতে চাই, তাহলে এখান থেকে আমরা নো বর্ডার করে দেব। দেখুন বন্ধুরা বর্ডার লেস হয়ে গেল। বন্ধুরা আমরা মনে করি যে আবার এখানে বর্ডার দিয়ে দিব, তাহলে এখান থেকে আমরা অল বর্ডার। আমরা যদি নির্দিষ্ট সংখ্যক সেলের মধ্যে বর্ডার নিয়ে কাজ করতে চাই তাহলেও পারবো। দেখুন বন্ধুরা নির্দিষ্ট সংখ্যক সেলের মধ্যে বর্ডার লেস হয়ে গেল। এভাবে বন্ধুরা আপনারা একটা টেবিল তৈরি করবেন এবং এখান থেকে বর্ডার চেঞ্জ করে করে দেখবেন যে কি পরিবর্তন আসছে, তাহলে আপনাদের অনেক অভিজ্ঞতা হয়ে যাবে। এ পর্যায়ে শিখব ডিজাইন থেকে ড্র বর্ডার্স অংশে প্রথম কমান্ড লাইন স্টাইল। লাইন স্টাইল অর্থাৎ আমরা এখান থেকে যে স্টাইলের লাইন টেবিলে ব্যবহার করতে চাই সেই স্টাইলটি সিলেক্ট করে দিব। লাইন ওয়েট, লাইন ওয়েট আমরা এখান থেকে কতটুকুন থিকনেসের লাইন নিতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। পেন কালার অর্থাৎ এই লাইনের কি কালার হবে সেটা আমরা এখান থেকে নির্ধারণ করে দিব। দেখুন বন্ধুরা এখানে কিন্তু চেঞ্জ হয়েছে। এই অবস্থায় আমরা যদি কোনো টেবিল আঁকি তাহলে আমরা এখানে যেভাবে সিলেক্ট করে রেখেছি ঠিক সেভাবেই এখানে আমাদের টেবিল তৈরি হবে। এ পর্যায়ে বন্ধুরা আমরা যদি এই পেন কালার কারণে আমাদের কার্সারের সাথে পেন্সিল তৈরি হয়েছে টেবিল ম্যানুয়ালি আঁকার জন্য, তো আমরা চাচ্ছি যে পেন্সিলটাকে ছেড়ে দিব, তাহলে কিবোর্ড থেকে সবার উপরে বাম পাশে এসকেপ কিতে একবার চাপ দিলেই আমাদের পেন টুলটা চলে যাবে। এই অবস্থায় বন্ধুরা আমরা যদি এই টেবিলটা সিলেক্ট করে এখান থেকে বর্ডার দিই, তাহলে দেখুন আমরা এখানে যে বর্ডার সিলেক্ট করে দিয়েছিলাম সেই বর্ডারে এই টেবিলটা সজ্জিত হইল। এভাবে আমরা একটা টেবিলের ডিজাইন পরিবর্তন করতে পারি। এবং বন্ধুরা ড্র টেবিলের সাহায্যে আমরা টেবিল অঙ্কন করতে পারি। আমি পূর্বে বলেছি যে ড্র টেবিল দিয়ে টেবিল আঁকলে ওই টেবিলগুলো নিয়ন্ত্রণ করা একটু কষ্টসাধ্য হয়ে যায়, তাই যারা নতুন তারা অটোমেটিক্যালি কমান্ড ব্যবহার করে টেবিল তৈরি করবেন। এবং আমি যে মার্জ, সেল বিভিন্ন ধরনের কমান্ড ইতিপূর্বে শিখিয়েছি, কমান্ডগুলো ব্যবহার করে করে আপনারা সুন্দর সুন্দর টেবিল তৈরি করবেন। বন্ধুরা এরপরে আছে ইরেজার। ইরেজার অর্থাৎ মোছা, রাবার। আমরা যেমন রাবার দিয়ে কোনো কিছু মুছি পেন্সিলের লেখা, ঠিক একইভাবে আমরা পেন্সিল দিয়ে যে টেবিলটা অঙ্কন করেছি সেই টেবিলের মধ্যে থেকে আমরা কোনো রো বা কলামকে
মুছে দিতে চাইলে, এই বর্ডারগুলো মুছতে চাইলে আমরা বর্ডারের উপর রেখে ক্লিক করলেই এভাবে মুছে যাবে। এই টেবিল থেকে মুছবে, যে কোনো টেবিল থেকেই বন্ধুরা এটা দিয়ে মোছা যায়। তাহলে বন্ধুরা আমরা অলরেডি ইনসার্ট মেনুস্থ সকল কমান্ড এবং লেআউট ও ডিজাইনের কমান্ডগুলো সবই শিখে নিলাম। পরবর্তী ক্লাসে আমরা পেজ লেআউটের সকল কমান্ড শিখব। তাই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার দিয়ে সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।